ডোনাল্ড ট্রাম্প কিংবা ইউরোপের বিভিন্ন দেশ হয়তো ভুলে গেছিলেন যে বাপেরও বাপ আছে। আর এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরে ইউরোপের বাপ কিন্তু ভারত। কেন আমি বলছি এ কথা? প্রথমত, কালকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের এই মিটিং বিভিন্ন দিক থেকে ব্যর্থ হয়েছে আমেরিকার পয়েন্ট অফ ভিউ থেকে। তাদের মিডিয়া এ নিয়ে বিভিন্ন লেখালেখি করছে, কিন্তু পুতিন কিন্তু সেই মিটিংয়ে কার্যত ডোনাল্ড ট্রাম্পকে আউটপ্লেট করে দিয়ে বেরিয়ে চলে গেছেন। এবং ডোনাল্ড ট্রাম্প যা চেয়েছিলেন তা তো কিছু হয়ইনি, উল্টে পুতিন এলেন, দেখলেন এবং জয় করলেন, এই কায়দায় রাশিয়াতে ফিরে গেছেন। আর এর মধ্যেই ভারতের পক্ষ থেকে এমন একটি খবর আমাদের সামনে এসছে, তা নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় ইউনিয়নের কাছে সব থেকে বড় ধাক্কা। দুদিন আগে আমি এ বিষয়ে একটি খবর করেছিলাম, আংশিক খবর, এবং আজকে সেই খবরের পূর্ণাঙ্গ রিপোর্ট আমাদের সামনে এসছে। দেখুন, ইকোনমিক টাইমস আজকে একটা অদ্ভুত খবর আমাদের সামনে এসছে এবং বলা হচ্ছে ইতিহাসে এই প্রথমবার ভারত এই ধরনের কর্মকাণ্ড করলো। রাশিয়া এর আগে করেছে বহু ক্ষেত্রে, ইরান করেছে বহু ক্ষেত্রে, ভেনেজুয়েলাও করেছে বহু ক্ষেত্রে, কিন্তু তেলের সোর্স লুকানোর জন্য এবার ভারতবর্ষ এই প্রথমবারের জন্য এই ধরনের পন্থা অবলম্বন করলো। এবং ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় ইউনিয়ন রীতিমতো চমকে গেল, হতবাক হয়ে গেল। দেখুন, ইকোনমিক টাইমসের এই খবরে কি বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে টেম্পেস্ট অ্যাট সি, নায়ারাস স্যাংশনড কার্গো কোয়াইটলি শিপস ইনটু নিউ হ্যান্ডস। অর্থাৎ সমুদ্রের মাঝে কোনো এক অজানা জায়গায় ভারতের জাহাজ অন্য একটি জাহাজে তেল উঠিয়ে দিয়েছে, এবং এটাকে বলা হচ্ছে শিপস টু শিপস ট্রান্সফার। বিশ্বের বহু দেশ এর আগে কিন্তু এই ধরনের পন্থা অবলম্বন করেনি, ভারতবর্ষ তো করেইনি। ইতিহাসে প্রথমবার এই ধরনের শিপস টু শিপস ট্রান্সফার ভারত করেছে। এবং যে শিপসে ভারতবর্ষ, অর্থাৎ যে জাহাজে ভারতবর্ষের নায়ারা এনার্জির এই ধরনের রিফাইনারি অয়েল তুলে দিয়েছে, সেটা কোন দেশের শিপ, কোন দেশে ভারতের তেল যাচ্ছে, কবে পৌঁছাবে, এবং এই পুরো বিষয়টার মধ্যে ভারতের এক্স্যাক্টলি প্ল্যানিংটা কি, তা কিন্তু কেউ জানতে পারেনি। বিশ্ব মিডিয়ায় রীতিমতো তোলপাড় যে ভারত লুকিয়ে কাকে তেল পাঠাতে শুরু করলো। দেখুন, ইউরোপীয় ইউনিয়ন কি করেছিল। 18ই জুলাই আপনারা জানেন, ভারতবর্ষের নায়ারা এনার্জি, যে নায়ারা এনার্জির 50% মালিকানা রাশিয়ার, এই রাশিয়ার সঙ্গে সম্পর্কের জন্য এই নায়ারা এনার্জির উপর স্যাংশন লাগিয়ে দেয় ইউরোপীয় ইউনিয়ন। তাদের ভাবখানা এমন ছিল, যদি ইউরোপ আমাদের থেকে শোধন তৈল না কেনে, তাহলে হয়তো গোটা বিশ্বে ভারতের তেলের দাম পড়তে শুরু করতে পারে, ভারত তেল বিক্রির কোনো পার্টনার খুঁজে পাবে না, এবং ভারতের অর্থনীতি ভেঙে পড়বে। কিন্তু নায়ারা এনার্জি সেদিন ইউরোপকে হুঁশিয়ারি দিতে শুরু করে পাল্টা। সবার আগে ভারত একটি স্টেটমেন্ট দেয়। ভারত বলে, আমরা কোনোভাবে আন্তর্জাতিক আইন ভাঙিনি, আমরা রাশিয়ার থেকে তেল কিনবো কি কিনবো না সেটা আমাদের জাতীয় স্বার্থের উপরে ডিপেন্ড করবে। আমরা শুধুমাত্র ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের নিষেধাজ্ঞাকে গুরুত্ব দিই, বিশ্বের অন্য কোনো দেশ কার উপরে নিষেধাজ্ঞা লাগালো সেটা আমাদের ম্যাটার নয়, এবং আমরা কোনো দ্বিপাক্ষিক নিষেধাজ্ঞায় কোনোভাবে বিশ্বাস করি না। ধরুন, আজকে আমার উপরে ইউরোপ মনে করলো স্যাংশন লাগিয়ে দিল, কালকে আমার উপরে অন্য একটা দেশ মনে করলো স্যাংশন লাগিয়ে দিল, সেই ধরনের জিনিসে আমরা বিশ্বাস করি না। রাষ্ট্রসংঘে যদি কোনো বিষয়ের উপর স্যাংশন লাগানো হয়, আমরা শুধুমাত্র সেটাকেই আমরা সেটাকেই গ্রাহ্য করি, অগ্রাহ্য করি না। এতটা আপনারা বুঝতে পারছেন। পরবর্তীকালে নায়ারা এনার্জি পরিষ্কার বলা হয়েছে যে ইউরোপ যেটা করছে সেই পুরো বিষয়টি হলো ইন্টারন্যাশনাল লকে তারা ভায়োলেট করছে, এবং আমরা এই পুরো বিষয়টা নিয়ে আন্তর্জাতিক আদালতে শরণাপন্ন হব। এমনকি ইউরোপের পক্ষ থেকে বলা হয়েছিল, আপনাদের উপর যে স্যাংশন লাগানো হয়েছে সেই স্যাংশন কিন্তু 6 মাস পর থেকে কার্যকারী হবে, অর্থাৎ জানুয়ারি 2026 থেকে এই স্যাংশন কার্যকারী করার কথা কিন্তু ইউরোপ বলেছে। ততদিন আপনারা তেল পাঠান। কিন্তু নায়ারা এনার্জি পাল্টা দিয়ে বলেছিল, আমরা আপনাদের তখনই তেল পাঠাবো যদি আপনারা অ্যাডভান্স পেমেন্ট করেন, এবং তেলের দাম আগের থেকে অনেকটা বেশি লাগবে। ফলে সব মিলিয়ে ইউরোপকে পাল্টা দেওয়ার চাল কিন্তু সেদিন থেকে ভারতবর্ষ করতে শুরু করেছে। এবার সমস্যাটা কোথায় দেখা গেছিল? সমস্যাটা দেখা গেছিল এই যে নায়ারা এনার্জি স্যাংশন লাগানোর আগে বা পরে ভারত থেকে অনেক জাহাজ কিন্তু অলরেডি বিভিন্ন দেশের উদ্দেশ্যে বেরিয়ে যায়। কারণ আপনারা জানেন, জাহাজে করে যখন তেল যায়, এটা 1 কি 2 দিনের বিষয় নয়,
অনেক জাহাজ 1 মাসও সমুদ্রে পথে পাড়ি দেয় এবং 1 মাস পরেও বিভিন্ন গন্তব্যে তারা কিন্তু পৌঁছাতে পারে না। যে রিপোর্ট আমাদের সামনে আসে সেখানে দেখা যায় 3টে জাহাজ গুরুত্বপূর্ণ কিছু জায়গায় কিন্তু আটকে যায় নায়ারা এনার্জির। প্রথম জাহাজটির নাম অ্যালোরা। এই অ্যালোরা জাহাজটি কিন্তু পর্তুগালের উদ্দেশ্যে যাচ্ছিল এবং সেখানে 4,72,800 ব্যারেল তেল কিন্তু ভারতের পক্ষ থেকে পাঠানো হয়েছিল। যদিও সেই জাহাজটি এখনো পর্তুগালে পৌঁছাতে পারেনি, সেটা ইউরোপের কাছে কোথাও একটু আটকে গেছে। সেকেন্ড যে জাহাজটির কথা উঠে আসে তার নাম হলো ইএম জেনিথ। এই ইএম জেনিথে 40,000 টন কিন্তু তেল ছিল এবং সেই তেলটা কিন্তু স্ট্রেট অফ মালাক্কার কাছে গিয়ে, মালয়েশিয়ার কাছে গিয়ে আটকে যায় এবং বিশ্বের কোনো দেশ ততদিন অবধি এই তেলটি নিতে চায়নি, কারণ এর উপরে নাকি স্যাংশন লাগানো আছে। পরবর্তীকালে দ্য স্পেসিফিক ওরিয়েন্টেড একটি জাহাজ, এই পার্টিকুলার জাহাজটাও কিন্তু গালফ অফ ওমানে গিয়ে আটকে যায়। কালকে একটি রিপোর্ট সামনে এসছে, আমি যে বিষয়ে ভিডিও করেছিলাম সেখানে আমি বলেছিলাম এই যে ইএম জেনিথ, এই পার্টিকুলার জাহাজের তেলটি চায়নার অভিমুখে ঘুরিয়ে দিয়েছে ভারত সরকার এবং চায়নার জুজান যে পোর্ট আছে সেখানে গিয়ে তেল কিন্তু নামানোর প্রক্রিয়া ভারতের পক্ষ থেকে করা হচ্ছে। ফলে এর মধ্যেই ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের একটি মিটিং অ্যারেঞ্জ করা হয়, আপনারা জানেন। কিন্তু ভারত এত কিছু বাধা উপেক্ষা করেও কালকে আরো একটি মাস্টার স্ট্রোক দেয় তখন যখন দেখা যায় এই 3টে জাহাজের বাইরেও আরো একটি জাহাজ আছে যার নাম টেম্পেস্ট ড্রিম। সেই জাহাজটি মাঝ সমুদ্রে গিয়ে আরো একটি জাহাজ তাকে নাকি তেল সরবরাহ করেছে এবং সেই জাহাজটি ঠিক কোথায় যাবে, কোন দেশে পৌঁছাবে তা কেউ জানে না। শুধুমাত্র এই শিপ টু শিপ ট্রান্সফারের কথা আমাদের সামনে উঠে এসছে। সেখানে বলা হচ্ছে এই যে টেম্পেস্ট ড্রিম নামক জাহাজ, সেখানে 43,000 মেট্রিক টন গ্যাসোলিন ছিল। এই 43,000 মেট্রিক টন গ্যাসোলিনকে নিয়ে ভারত থেকে জাহাজটি রওনা দেয় 4 আগস্ট এবং 4 আগস্ট রওনা দেওয়ার পরই ইউরোপে স্যাংশন লাগানোর পর এই জাহাজটা মাঝ সমুদ্রে আটকে যায় এবং 14 আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের রাতে এই জাহাজটি শিপ টু শিপ ট্রান্সফার করে উও তাই অফ নামক একটি জাহাজকে। এই উও তাই অফ ঠিক কোন দেশের জাহাজ বা উও তাই অফ ঠিক কোথায় যাবে এবং উও তাই অফের গন্তব্য কি এবং কারা এর পিছনে আছে তা কিন্তু ভারত সরকার পরিষ্কারভাবে সামনে নিয়ে আসেনি। প্রমাণ সামনে কিছু এসছে, সেখানে দেখা যাচ্ছে যত পরিমাণ তেল ছিল এই পার্টিকুলার টেম্পেস্ট ড্রিমে তার থেকে অনেকটা তেল কমে গেছে। এখন এই মুহূর্তে তেলের পরিমাণ 3,60,000 ব্যারেলস এবং উও তাই অফ এই জাহাজটিতেও তেলের পরিমাণ বেড়ে গেছে, যার তেলের পরিমাণ 4,60,000 ব্যারেলস। অর্থাৎ তৈল আদান প্রদান হয়েছে, এটা কনফার্ম। এবং ইকোনমিক টাইমস বলছে এই ধরনের শিপ টু শিপ ট্রান্সফার এর আগে ভারত করেনি। এর গুরুত্বটা এটা হলো যে ভারত কোন দেশকে তেল পাঠাচ্ছে তা কিন্তু আন্তর্জাতিক স্তরকে লোকাতে শুরু করে দিল ভারতবর্ষ। শুধু তাই নয়, ভারত চায় না যে ভারতের থেকে যারা তেল কিনছে তাদের উপর যেন কোনো প্রতিহিংসাপনার রাজনীতি আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ করে। এটাই হলো অন্যতম বড় কারণ। আর এরপর যে কারণটা সকলের আগে উঠে আসে তা হলো ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় ইউনিয়নকে রীতিমতো পাত্তা দিচ্ছে না ভারত, কারণ এদের হুঁশিয়ারি হুমকি উপেক্ষা করে অন্য একটি রাষ্ট্রকে তেল পাঠানো এ বোধহয় ভারতের পক্ষেই বর্তমানে সম্ভব। এই সমস্ত বিষয়গুলো এর আগে রাশিয়া কিন্তু করত। বিভিন্ন সময় দেখা যেত রাশিয়া গ্রিসের কাছে গিয়ে রাতের অন্ধকারে এই ধরনের শিপ টু শিপ ট্রান্সফার করছে। এর আগে আমরা দেখেছিলাম ইরানকেও করতে। 15 বছর আগে তারা এই প্রথম শিপ টু শিপ ট্রান্সফার করে, পরবর্তীকালে ধরা পড়ে যায়। তারা গালফ অফ ওমানের কাছে গিয়ে বা কখনো সিঙ্গাপুরের কাছে গিয়ে চায়না এবং সিরিয়াকে তেল কিন্তু এভাবে তারা বিক্রি করত। ভেনিজুয়েলাও এইভাবে তেল বিক্রি করেছে। আপনারা জানেন আমেরিকা এই মুহূর্তে ভেনিজুয়েলার উপর বিপুল প্রেসার ক্রিয়েট করার জন্য স্যাংশন লাগিয়ে দিয়েছে। তারা কিন্তু চায়না এবং ভারতকে তেল যখন বিক্রি করে তখনও কিন্তু কখনো সাউথ চায়না সিতে গিয়ে বা কখনো ক্যারিবিয়ান সিতে গিয়ে এই ধরনের শিপ টু শিপ ট্রান্সফার কিন্তু করে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের অবস্থা যে খারাপ যাচ্ছে তা তো কালকে বোঝাই গেছিল। আজকে ভারত ডোনাল্ড ট্রাম্পের আসল যে অহংবোধ সেটাকেও কিন্তু সম্পূর্ণভাবে ফাটিয়ে দিল এবং আন্তর্জাতিক স্তরে ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো হাস্যকর এক উপাদানে পরিণত করলো। আপনারা কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো ডেভেলপমেন্টটাকে। ধন্যবাদ।